শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। সকলের দিন খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই আয়োজন এবং আপনাদের সাথে আছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল রুম্মান, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। এবং কি বলতে চাইছিলে বলো? আজ একদম গাছের মতন সবুজ একটি শার্ট তুমি পরে এসেছো। একদম তাই বলে তুমি আমাকে গাছ বলো না, আমি কিন্তু মানুষ। তবে বৃক্ষের রং ধারণ করতে চেয়েছি এই সবুজ রং। আসলে সবুজ তো সবুজ লাল, সেটা তো আসলে বাঙালির রং এবং আমরা সবসময় আমাদের বুকের ভেতর ধারণ করি আমাদের বাংলাদেশকে। এবং আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানেও এমন অতিথিরা আসেন যারা দেশকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের কারণে আসলে আমরা একটা সোনার বাংলাদেশ দেখতে পাই। একদমই তাই। আজকেও তেমন একজন বিশেষ অতিথি আছে। কে আছেন তুমি পরিচয় করিয়ে দাও। অবশ্যই দর্শক বুঝতেই পেরেছেন, আজকে একজন বৃক্ষপ্রেমী আছেন। তিনি একজন পরিবেশ কর্মী, তার নাম নুরুল হক বাবুল। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। সকাল। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা তো খুবই ভালো আছি। রাঙা সকাল দেখা হয়? দেখা হয় আলহামদুলিল্লাহ, আমি দেখি। আচ্ছা, তো আপনাকে সবাই বৃক্ষপ্রেমী বলে ডাকে এবং আমি শুনি যে আপনি বিভিন্ন জায়গায় যেখানেই যান আপনি বৃক্ষ উপহার দেন। আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আপনাদের জন্য আমি একটা খেজুর গাছ নিয়ে আসছি। কোথায়? বাহ, ও ওইটা আমাদের জন্য। আপনাদের জন্য এটা আমি উপহার দিতে দারুণ একটি উপহার। অনেক ধন্যবাদ আপনাকে। খেজুর গাছ যেহেতু আমাদের থ্যাংক ইউ সো মাচ। ওয়াও। যেহেতু আমাদের দেশে খেজুর গাছ প্রায় বিলুপ্তর পথে, জি, সেই জন্য আমি খেজুর গাছ আপনাদেরকে উপহার দিলাম। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে মাছরাঙা টেলিভিশনের কর্তৃপক্ষ, মালিক, যারা কলা কৌশলী আছেন, যারা আমাকে শুনছেন, যারা আমার বৃক্ষ নিয়ে রোপণ করেছেন, সুফল পাচ্ছেন, অনেকে আমার জন্য অনেক ফল, নারকেল বিভিন্ন আমার জন্য নিয়ে এসেছেন, যারা আমাকে দেখছেন এই টেলিভিশনে, আর আমাকে এই টেলিভিশনে ডাকার জন্য আমি মাছরাঙা কর্তৃপক্ষকে জানাচ্ছি সশ্রদ্ধা সালাম এবং শুভ সকাল। আমাকে এখানে ডাকার জন্য আমি মানে একজন সাধারণ মানুষ, আপনারা যে আমাকে ডাকছেন আমি অনেক খুশি এবং আমার এই কাজটা আরো সামনে এগিয়ে যাবে। আমাকে আরো দায়িত্ব বেড়ে দিয়েছেন আপনারা। আসলে আমরা সবাই সাধারণ, কাজ মানুষকে অসাধারণ করে এবং আপনি সেরকম একজন অসাধারণ কাজ করে এই দিকে দিকে আসলে আলো জ্বালিয়ে যাচ্ছেন। কারণ আপনি সবাইকে গাছ উপহার দেন, বৃক্ষ উপহার দেন। এর থেকে বড় আর কি হতে পারে? এই জীবনে মোট কতটি উপহার দিয়েছেন? এটা বলতে গেলে আমি আসলে অনেক গাছ উপহার দিয়েছি, আমি হিসাব রাখি না এই কারণে আনুমানিক কয়েক 20-30 হাজার, আরো বেশি, লাখের উপরে হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি এই স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, খেলার মাঠ অথবা মানুষের বাড়ির আঙিনায় গিয়ে গিয়ে চারা দিই। তো অবশ্যই চারা ছোটবেলা দেওয়ার এখন বেশ কম আছে। ছোটবেলায় আমি, আপনারা শুনলে আচ্ছা, ছোটবেলায় দিতাম একরকম, যখন আমি বয়স 17-18 হচ্ছে আরেক রকম ভাবে দিয়েছি। আমরা একটু ধারাবাহিক ভাবে গল্পগুলো শুনতে চাই, একদম জন্ম ছোটবেলা থেকে। কি বলো সুস্মিতা? একদম তাই, শুনে নেই গল্পগুলো। স্যার, আপনার শৈশবটা কোথায় কেটেছে বা জন্ম কোথায় হয়েছিল একটু বিস্তারিত ভাবে জানতে চাই। আমার 1981 জন্ম। আমার ফতেহাবাদ গ্রামে, হাটহাজারী থানা, চট্টগ্রামে। এই আব্দুল কাদের দপ্তরের বাড়ির বাসিন্দা আমি। আমি ওইখানেই বড় হয়েছি। আমার স্কুল জীবন কেটেছে ফতেহাবাদ খেয়া সোসাইটি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে আমি যেতাম। যাওয়ার সময় ছোটবেলায় অনেক সুন্দর কেটেছে, যেহেতু আমাদের একটু গ্রাম এলাকা ছিল। এই খেলতাম এবং প্রকৃতি দেখতাম। পুকুরে কখনো চৈত্র মাস গরমের মধ্যে পুকুরে সাঁতার কাটতাম, খুব ভালো লাগতো। যেগুলাই করি আমাকে যেন প্রকৃতি ডাকতেছে, প্রকৃতি কিছু বলতেছে, আমার এমন লাগতো। সেইখান থেকে আমি এই বৃক্ষটা আমি আর কি বেছে নিয়েছি যে আমি মানুষ। আমি আরেকটা আমাকে যেটা লাগা দিয়েছে এটা আমি বলি, যেহেতু আপনারা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। যেই আমি যেখানে দিয়ে যেতাম, আমি বেশ কয়েকটা কবরস্থান দেখতাম। তো দেখে আমার মনে হইতো যে একটা কথা, যে আমরা তো মরে যাব, মরে গেলে যেমন আমি লিখি আমার বাবার নাম, আমার দাদার নাম আসে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে না? কোন জিনিসটা দিলে, কোন কাজটা করলে আমার দুনিয়া যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, এতদিন আমার স্মৃতি থাকবে, আমার পরিশ্রমের টাকা দিয়ে সুফল পাবে। ওইটা আমার মনে আসলো তখন। চমৎকার একটি ভাবনা এবং খুব গভীর। এইখান থেকে আর পরিবেশের জন্য কি করা যায়, যেমন মানুষের এক উপহার, আবার পরিবেশের জন্য উপকার। একটা গাছ রোপণ করলে একটা পাখির বাসা, স্বাবলম্বীর চাবিকাঠি। আপনি একটা গাছ, ফলের কথায় যদি আমি বলি একটু, ফল তো খাবেন, আবার ওই ফলের গাছ দিয়ে আসবাবপত্র হয়, তাইলে চারিদিকে
সুফল। কিন্তু আপনি যে বললেন যে সারা জীবন থাকবে, কিন্তু এই যে বৃক্ষ নিধন হয় তখন নিশ্চয়ই আপনার মনকে পীড়া দেয় অনেক। অবশ্যই প্রায় আপনি বলছেন আমি চট্টগ্রামে যখন চেয়ারবিতে গাছ কেটে একটা কি বিল্ডিং করতে চাইছিল, ওখানে আন্দোলন হয়েছে, ওখানে আমি গেছিলাম, একা একা আন্দোলন করছি আমি, যে বাঁচাও বৃক্ষ, বাঁচাও পাখি, বাঁচবে বিশ্ব, বাঁচবে মানুষ, ওই স্লোগানটা আমি লিখেছিলাম। বাহ। তারপর আমি চট্টগ্রামের বিভিন্ন শহরে আমি বিভিন্ন দেওয়ালে গাছ উদ্বুদ্ধকরণ মানুষের, এই যে আমরা এক একজনের কথা গুণীজনের কথা বলি, কিন্তু গাছ তো একটা বিশাল আমাদের, তাই না? এই গাছের কথা তো আমাদের বলার দরকার। তো আমি অল্প উপার্জনের মানুষ হলেও আমার সামর্থ্য অনুযায়ী আমি গাছের কথা বলে যাব মৃত্যুর আগ পর্যন্ত। এটাই আমি মানে চমৎকার। স্যার, ছোটবেলায় এই যে প্রকৃতির প্রতি আপনার ভালোবাসা, গাছের প্রতি ভালোবাসা, এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? মানে বাবা মা কিংবা কাউকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন? আমার এই আছে, আমি বলি একটু, যেমন আমার ওকে ওইটাই লাড়া দেয়। আমার আব্বা মানে একজনের আব্বা মারা গেল, মারা যাওয়ার পরে 2-3 দিন সুখ, এরপরে স্বাভাবিক হওয়াটাই নিয়ম। কিন্তু আমি চাচ্ছি যে একটা মানুষ, প্রত্যেকটা শ্রেণীর মানুষ, দিনমজুর হোক, অল্প পর্যায়ের মানুষ হোক, যদি একটা ছোট ছোট কাজ করে, এটা বিশাল পরিণত হবে, আমাদের দেশটা এগিয়ে যাবে, বড় হবে আমাদের দেশটা, মানুষ গরিব থাকবে না। এই যে গাছ, খেজুর গাছ বলেন, এই মানে যে কোনো গাছ, একটি গাছ আপনি 100 টাকা 200 টাকা দিয়ে নার্সারি থেকে রোপণ করলে আপনি ডায়েরিতে লিখে রাখবেন, ওই গাছ কিন্তু মানে অনেক স্বাবলম্বী আপনাকে দেবে, অক্সিজেন তো দেবেই। আর আমি একটু পেয়ারার কথা একটু বলি, পেয়ারা গাছের কথা, সাথে অথবা আবার বাড়ির আঙিনে একটা পেয়ারা গাছ লুকলেন, আপনি প্রত্যেকটা বছর আপনি পেয়ারা খেতে পারবেন। আপনার পেয়ারার যে পুষ্টি, এই পুষ্টির জন্য আর আপনাকে টেনশন করতে হবে না। জি, চমৎকার। এভাবেই আপনার সম্পর্কে আমরা আরো অনেক কিছু জানবো ধীরে ধীরে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো দর্শকদের জানিয়ে আসতে চাই। আমাদের আজকের অতিথি নুরুল হক বাবুল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গ্রামের একজন পরিবেশ কর্মী, যিনি এলাকায় বৃক্ষপ্রেমী নামে পরিচিত। মাত্র 10 বছর বয়স থেকেই তিনি টিফিনের টাকা জমিয়ে চারা গাছ কিনে লাগানো শুরু করেন। প্রথমে নিজের বাড়িতে চারা রোপণ করলেও জায়গা শেষ হলে প্রতিবেশী এবং গ্রামের বিভিন্ন স্থানে চারা বিতরণ শুরু করেন। বর্তমানে হাটহাজারী ছাড়াও ফটিকছড়ি, আনোয়ারা, রাউজান ও চট্টগ্রাম নগরীর নানা এলাকায় তার লাগানো গাছ দেখা যায়। কবরস্থান, স্কুল ও খেলার মাঠের পাশে, পাহাড়ের পাদদেশে এবং সড়কের 2 ধারে তিনি নিয়মিত গাছ রোপণ এবং বিতরণ করছেন। বাড়ির পাশের আসবাবের দোকানের আয়ের একটি অংশ তিনি চারা কেনায় ব্যয় করেন এবং নিজেই রোপণ ও পরিচর্যার তদারকি করেন। পরিবেশ সচেতনতা ছড়াতে তিনি ফতেয়াবাদ বৃক্ষরোপণ সমবায় সমিতি প্রতিষ্ঠা করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত তার কার্যক্রম তুলে ধরেন। গত 30 বছরে তিনি 1 লাখের কাছাকাছি চারা রোপণ এবং বিতরণ করেছেন। 5ম শ্রেণীর পর পড়াশোনা বন্ধ হয়ে গেলেও স্ত্রী এবং 2 ছেলের সহযোগিতায় নুরুল হক মানুষের জন্য গাছ লাগানোর কাজটি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। দর্শক, আবারও ফিরছি অতিথির কাছে। স্যার, গাছের সঙ্গে আপনার এই সখ্যতা একদম ছোটবেলা থেকে, যেমনটা দর্শকদের জানালাম যে 5ম শ্রেণীতে পড়ার সময় টিফিনের টাকা জমিয়ে গাছের চারা লাগাতেন, তো সেই সময়ের স্মৃতি কি মনে পড়ে একটু জানতে চাই। স্মৃতি তো অনেক মনে পড়ে, বললে তো অনেক বলা যায়। আমি ছোট করে বলি যে এই চারা নিয়ে যখন আমি মানুষকে দিতাম, এক সময় আমাকে মানুষ পাগল বলতো। যে তো এখন তখন আমি ছোট ছিলাম, তখন বলুক, কিন্তু আমার কাজটা তো বলা, আমি মনে করছি এটা ভালো কাজ। তখন আপনাদের অনেক পত্রিকায় আমার নিউজ যখন করতেছে, আমি আরো এটা অনুপ্রাণিত হচ্ছে আর কি। এরপরে যখন আমার 16-17 হচ্ছে, তখন আমি লুকিয়ে লুকিয়ে বিতরণ শুরু করছি। কেন বিতরণ করলাম? একটা জিনিস ভালো কাজ করলে আমাদের সমাজে অনেকে বলে যে মানসিক সমস্যা কিছু ভাবে, এই আপনা থেকে তখন আমি বিয়ে করিনি। যখন বিয়ে করবো তখন আবার মানুষে বলবে যে ওর মানসিক সমস্যা কিনা, সেই হিসাবে আমি লুকিয়ে লুকিয়ে করতাম। তখন বিয়ের পর আমি স্পষ্ট করে, এমনকি আমি অনুষ্ঠান করে বন্ধু করছি, আমি নার্সারির এক মালিককে বক্তব্য রাখতে দিচ্ছি, গাছ কিভাবে রোপণ করে পড়েছে, উনি বলবেন, একজন আলেমকে বলছি আমাদের ইসলাম ধর্মে কি আছে, একজন অন্য ধর্মের লোককে বলছি অন্য ধর্মে কি আছে, এরকম বলে বলে মানুষকে আমি নারকেল গাছ দিতাম, বিভিন্ন গাছ দিতাম। খেজুর গাছ, যেমন আমি খেজুর গাছ, এই যে আপনার খেজুর গাছ এই স্টুডিওতে আনছি আমি, খেজুর গাছ আমাদের কবরস্থানে এখন বিলুপ্তের পথে। যে আমরা কবর দেওয়ার পর একটা নবীর সুন্নত ডাওলা যেটা দেওয়া হয়, হয়তো আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, ওইটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি অনেক কবরস্থানে দিছি, যেমন এখন
বিভিন্ন জায়গায় আমি দিচ্ছি এই যেগুলা মানে গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিম গাছ, খেজুর গাছ, বাসক পাতা গাছ, আপনার এই যে এই পেয়ারা গাছে, খাজি পেয়ারা, কিছু ছোট পেয়ারা আছে অনেক মিষ্টি, জি বড়গুলা থেকে মিষ্টি, এইগুলা অনেক অনেক মানে গাছ আমি এরকম ভাবে দিতাম আর কি ছোটবেলায়। আর একটা জিনিস করতাম, এটা না বললে হবে না, ছোটবেলায় যখন টাকা থাকতো না তখন কি করতাম, স্কুলে মানুষ আচার খেতো না, জি। আচার খেয়ে বিসি ফেলে এখান থেকে কিন্তু তেঁতুল গাছ উঠতো, বড়ে গাছ উঠতো, তখন আমি খুঁজতাম ওই বড়ে গাছটা এতটুকু হলে নিয়ে কারো বাড়ি রাঙি নাই না দেখে মতো লুকিতাম, উনি মনে করবে যে এটা এমনি উঠছে, আবার আমি লাগালে না আমাকে ফিটা টিটা দেয়, বলবে যে তুমি আমার বাড়ি রাঙি নাই কেন এই গাছ রোপণ করতেছো, এরকম করে রাখেছে অনেক স্মৃতি, সবগুলা তার বলা যাচ্ছে না। জি। তো টিফিনের টাকা বাঁচিয়ে যে গিফট করতেন, অনেক কাদের গিফট করতেন? গিফট করতাম মানে আমি এই যে একটা চারা নিতাম, চারা নিয়ে এই মসজিদের ইমাম সাহেব বলতাম এটা একটু লাগাই দিও, যদি বলে এটা কে দিছে, একটা লোক দিয়ে চলে গেছে, আমি দিছি অনেক সময় বলতাম না, আচ্ছা। কি বলে না কি বলে। আবার কখনো কখনো এই যে চারা, গাছের চারা এই কোনো একজনের হাতে দিতাম, একটু মুরব্বী টাইপের, এটা একটা আঙ্কেল লুকে দিয়েন, এটা লুকা সব আমি এখানে পুড়িয়ে পাইছি, তো এরকম বলতাম, তখন কিন্তু সাহস ছিল না। আপনাদের মিডিয়ার মাধ্যমে যখন আমার এটা ভালো তুলে ধরেছে তখন আমার সাহস হয়ে গেছে, এখন আমার এইগুলা করতে আমার আর ভয় লাগে না। প্রথম যে গাছটি লাগিয়েছিলেন সেই অভিজ্ঞতা মনে পড়ে? প্রথম যেটা আমি নারকেল গাছ লাগাইছিলাম, নারকেল খাওয়ার পরে অনেক গাছ কেটে ফেলছি, আচ্ছা সুফল বুক করছে, আবার অনেকজন নারকেল আমার জন্য নিয়ে আসছে, পেয়ারা আমার জন্য নিয়ে আসছে, সুপারি আমার জন্য নিয়ে আসছে। আশ্চর্য ব্যাপার, মানে যারা আমার কাছাকাছি আছে আর কি, দূরে তো ওগুলো আনা সম্ভব না। তো আপনার এই আমার থেকে আরও আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে যে এই কারণে আমি যখন মধ্যপ্রাচ্য ছিলাম ওইখানে আমার বন্ধুদেরকে আমি উদ্বুদ্ধ করতাম রুমে, তোমরা এই কাজগুলা করো, কাজ করলে ভালো হবে, ওনারাও কিন্তু করতেছে। আচ্ছা আর এমনিতে আপনার এই গাছ লাগানোর একটা এই আপনি গাছ রূপে করে যে সুফল দুনিয়া এবং আখেরাতে দুটোটাই পাবেন, আর কিছুতে তো এমন নেই। আমরা যে গরিব মানুষ, আমি কি স্কুল, আমার নামে স্কুল করবো, আমার নামে মাদ্রাসা করবো, মসজিদ করবো, সম্ভব? কোনোদিন সম্ভব না। আমি অল্প পর্যায়ের মানুষ, আমি বেছে নিচ্ছি এই গাছটা, দেশ ও জাতির উপকার হবে এই গাছটা যদি আমরা করি। আর এখন যে আমাদের এখন এই ঠান্ডার মৌসুমে বেশি ঠান্ডা পড়ে না, গরমকালে বেশি গরম, এই শুধু গাছের কারণে। এই কয়েক বছরে করোনা ভাইরাস শুধু গাছের কারণে, এটা আমি মনে করি। আমি অনেক ডাক্তারের মুখে এটা আমি শুনেছি। আমরা বলছিলাম যে নিজের বাড়িতে যখন জায়গা শেষ হয়ে গেল আপনি প্রতিবেশীদের বাড়িতে গাছ লাগাতেন, তো একটু জানতে চাই যে আপনার বাড়িতে এখন পর্যন্ত মোট কতগুলো প্রজাতির গাছ আছে? না, আমাদের আসলে তেমন জায়গা নেই, আমাদের যে জায়গা আছে সেই জায়গাতে কয়েকটা গাছে আছে, কিন্তু আমাদের যেই বাসা আছে ওই বাসার ছাদের উপরে কিছু আছে, আবার আশেপাশে কিছু আছে, এইরকম বেশি আমাদের জায়গা নেই, আমাদের জায়গা সংকুলন নেই আর কি। তো পঞ্চম শ্রেণীতে পড়ার পরে আপনার পড়াশোনা বন্ধ হয়ে যায়, হ্যাঁ। কারণ কি? কারণ বিভিন্ন কারণে পড়া হয় নাই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, ছোট মানে ফ্যামিলি, অল্প অর্জনের মানুষ, আমিও দুষ্টমি করে যাই নাই, কিন্তু আমি গাছের পড়াশোনা থেকে গাছের প্রতি ঝুঁকে পড়ছি বেশি। ফলে পরিবার কি চেয়েছিল, মানে আপনি কি করেন? আমার পরিবার, আমার আব্বা, ওনাকে জান্নাত নসিব করে, উনি চাইছিল, আমাকে বলতো সবসময়, হয়তো আমার আব্বা দুয়াই আমি এই পথে আসছি গাছ নিয়ে। আমার আব্বা বলতেছে তুমি এমন কাজ করবে, আমার আব্বা বলতো এটা এমন জীবন তুমি গরিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভবন, এটা বলতো। আমার এখন চোখের পানি আসছে, আমার আব্বা আল্লাহ জান্নাতবাসী করুক। তো আমার আব্বা বলতো মানুষের জন্য কিছু করবে, মানব সেবার উপরে কোনো মানে সেবাই নেই, তো মানব সেবা দিয়ে আমি কি করবো, আমি ডাক্তার নই, ইঞ্জিনিয়ার নই, ব্যারিস্টার নই, কিচ্ছুই নই, তো আমি করবো, আমি অনেক চিন্তা ভাবনা করে বেছে নিলাম আমি না গাছ দিয়ে যাব, মানুষকে অক্সিজেন দেব। আর আমি যেমন আজকে আপনাদের মতো আপনাদের উপস্থাপনা করেন, আমি টেলিভিশনে সকালে দেখি, আমি আমার বাচ্চা আপনাদের ফাঁকে একটা মাছরাঙা আছে না, ওইটার জন্য কান্না করে যে আমি ওই টেলিভিশন চ্যানেল দেখবো, এই দেখার জন্য আমি আপনাদেরই দেখা হয় ফজরের নামাজের পরে। আমার নাম বাইজিতুল হক রোহিত। বাইজিৎ, অনেক অনেক ধন্যবাদ রাঙা সকালের পক্ষ থেকে। নিশ্চয়ই এভাবেই আমাদের রাঙা সকাল দেখতে থাকবে। আচ্ছা, তো আমার এইখান থেকে আমার আব্বার এইখান থেকেই মানে আমার মনে হয় আমাকে আল্লাহ তাআলা এই কাজটি করার জন্য সুযোগ করে দিয়েছেন। অনেকে তো এই গাছের পিছনে অনেক জায়গায় গাছ নিয়ে গেছি, আমার ছাড়াও হয়েছে আমার উপরে, আবার রেগে গেছে, আবার বলতেছে জায়গা নাকি দখল করতে গেছি। এখন মানুষ তো এক এক রকম, এগুলা করে আমি পিছু হটি নেই,
আমি বলতাম আমি পিছিয়ে উঠবো না। ক্লাস 5-এ তো পড়াশোনা বন্ধ হয়ে গেল, তারপর কি করছিলেন? এরপরে আমি আমার বড় ভাইয়ের আসবাবপত্রের দোকান ছিল তখনও, আমি ওই দোকানে যেতাম, মাঝে মাঝে বসতাম, বসতে বসতে আমিও কিছু শিখলাম। শেখার পরে এই আমি করতাম। এরপরে আমার বড় ভাই বিদেশ চলে যাওয়ার পর আমি ব্যবসা করি। ব্যবসার পরে ভাবলাম যে না, আমি একটু দেশে তো গাছ নিয়ে অনেক কথাবার্তা বলছে, একটু বিদেশে যাব, বিদেশে গিয়ে দেখব গাছ নিয়ে কিছু করতে পারি কিনা। নিজে গেলাম, এখানে গিয়ে কর্মরত অবস্থায় ছিলাম একটা কোথায়? মস্কুট, ওমান। আচ্ছা, ও আচ্ছা, মস্কো। ওমান। আচ্ছা, ওইখানে বলতাম গাছ নিয়ে মানুষকে, পাশাপাশি কাজের বাজে মানুষ বলতে অনেক উদ্বুদ্ধ হচ্ছে, অনেকজন। আপনি শুনলে এখন আশ্চর্য হবেন, একজন মানুষ বিদেশ থেকে আসার পরে টাকা পয়সা তেমন নাই, উনি কি করে, উনি তাল বিচি আছে না, তাল বিচি ঘর থেকে বিভিন্ন থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে লোপন করে দেয়, আচ্ছা, তালের খোসা আর কি, জি। এগুলো করে দেয়। তারপর আরেকজন আমার বন্ধু, উনি আলমগীর সাহেব, উনিও গাছ বিতরণ করে, আলহাজ নাজিমুদ্দিন কোম্পানি, আজিজ কন্ডাক্টর। তারপর ফরিদ, আমি একজন কথা না বললে হয় না, যে ফরিদ উনি মানে প্রতিবন্ধী, উনিও গাছ বিতরণ করে। তারপর আরেকজন গাজী এনামুল হক সাহেবের একজন ছেলে রুবেল, উনি আশ্চর্য হয়ে যাবেন আপনি, আমার সবসময় আমার ফলো করে বলতেছে আমি রোপণ করবো। মাঠ বিশাল একটা মাঠ, ফাদের স্কুল মাঠের পাশে যে বাদাম গাছগুলো লুকছে, আমি সারাক্ষণ এগুলো আসা যাওয়ার সময় দেখি, আমার খুব ভালো লাগে। আমি যে সমাজে উদ্বুদ্ধ করার মানে পারতেছি, এটা মানে আমার খুব ভালো লাগে। এমনকি অনেকে তো মানুষকে, যেমন চলার পথে জীবনে অনেক মানুষ ভালোবাসে না, যেমন আমি কারো ক্ষতি করি না, অনেকে আমাকে পছন্দ করে না, এরকম হতে পারে না? হতে পারে। এইরকম মানুষরা গাছ রোপণ করতেছে, যে বাবুল বিক্ষোভী বাবুল গাছ রোপণ করতে, অনেক সাংবাদিক এখানে এসে নিউজ করেছে বড় বড় পত্রিকায় যে আমরাও করব ভালো কাজ। তো এটা তো আমি পারতেছি, এটা তো পারলাম, এটা আপনাদের দোয়ায়। আমি স্যার, এই যে আপনাকে মানুষ বৃক্ষপ্রেমী বলে ডাকে, কবে থেকে প্রথম এই উপাধিটি পেলেন মনে আছে? মনে হচ্ছে আমি যখন এগুলো শুরু করি, প্রথমে পাখিক পত্রিকায় আমার এটা আসে, ওইখানে উনি নজরুল ইসলাম, উনিও কবিতা লেখক একজন মানুষ, উনি আমার এই পাখির পত্রিকায় বিক্ষোভী আমাকে তুলে ধরে। এরপর অনেক পত্রিকাতে, অনেক জায়গায়, অনেক মানে আমার বন্ধুরা সবাই আমাকে বিক্ষোভী বলে। আমার জাতীয় পত্রিকা, এই আমার চিটাঙের পত্রিকা, সব অনেক পত্রিকাতে আমাকে বিক্ষোভী বলে দিয়েছেন। তবে উল্লেখযোগ্য ব্যাপার, আমার এক সাংবাদিক আমার বলছে তোমার নাম আমি বিক্ষোভী দিছি, এটা আমার বলতেছে আমার আনইজি লাগতেছে, আমার নাম তো নুরুল হক বাবুল বিক্ষোভপ্রেমিক, এটা আমি কাজ করলো, আমি এটা ভালো লাগছে। না, তোমার বিক্ষোভপ্রেমিক এটা দিয়ে তোমাকে অনেক লাভবান করবে। আমি বলছি কী লাভবান? তো স্যার আমাকে বলতেছে যে বিক্ষোভপ্রেমিক কেন বলা হয়, কেউ যদি জানতে চায় তুমি যে এই কাজগুলা করো, উনি উদ্বুদ্ধ হবে, উনিও গাছ রোপণ করবে, এটা ভালো হবে না? তখন আমি বললাম ঠিক আছে। তো আমি এটার আমি এক জায়গায় পাইলাম আর কি, মানে সত্যতা পাইলাম। একটা বিয়ের অনুষ্ঠানে আমাদের নাম দিয়ে ওই কিছু প্রীতি সাবাই না, জি জি, ওগুলা সাবান হয়েছে, সাবানের মধ্যে এক একজনের নাম দিয়েছে, আমার এখানে দিয়েছে বিক্ষোভী হক বাবু। যখন আমি বিয়ের অনুষ্ঠানে ঢুকলাম, এক মুরব্বী এটা পড়তেছে, কয় এখানে সব কিছু বললাম, শুনলাম, দেখলাম, কিন্তু বৃক্ষপ্রেমিক এটা কি কারণে দেওয়া হলো, এটা কি? তো আর আমার কলিগ বলতেছে যে তুমি ওর কাছে জিজ্ঞাসা করো, উনি বিক্ষোভপ্রেমিক। গেলাম, বসলো, মুরব্বীটা বসলো, কিরে বাবা তোমার বললাম, যখন আমি সবগুলা বুঝে বললাম, উনি আশ্চর্য হয়ে গেল, এটা তো অনেক ভালো কাজ। এটা আমি বলতেছি, আমার থেকে যখন আপনি জানছেন, আপনি আমার সাথে ওয়াদা করেন আপনি 2টি গাছ রোপণ করবেন। কয় এখানে ওয়াদা করলাম আপনি 10টি গাছ আমি এখন নিয়ে গিয়ে রোপণ করবো। এটা আমার খুব ভালো লাগে আর কি। স্যার, যারা আজকে রাঙা সকাল থেকে আরো বেশি অনুপ্রাণিত হচ্ছেন বৃক্ষরোপণের ক্ষেত্রে, তাদের জন্য একটু টিপস দিন, মানে যারা শুরু করতে চায় এসব ক্ষেত্রে, জায়গা নির্বাচনের ক্ষেত্রে আসলে কি কি বিষয় আপনি খেয়াল করেন? প্রথমে আমি কারো বাড়ির আঙিনায় গিয়ে কিন্তু গাছ রোপণ করতে পারবো না। আমাকে প্রথমে আমি এই গাছটা নিয়ে একটা গার্জিয়ান সৃষ্টি করতে হবে। কি সৃষ্টি করতে হবে? গার্জিয়ান। আচ্ছা, একটা মানুষ পালতে যেমন একটা গার্জিয়ান লাগে, জি, একটা গাছ পালতে একটা গার্জিয়ান লাগবে। আমি প্রথমে যেটা কাজটা করি, আমি প্রথমে গিয়ে একটা মানুষকে সালাম দিয়ে বলবো যে আপনার খালি একটা জায়গা আছে, ওই খালি জায়গাতে আমি একটা গাছ দিলে আপনি রোপণ করতে পারবেন? তখন উনি বলে তো তুমি কেন দেবে, আমি তো আনতে পারি না। আপনি আনতে পারবেন, কিন্তু আপনি ব্যস্ত জায়গায় যেতে পারতেছেন না, সেই হিসাবে আমি আপনাকে এনে দিলাম, এটা আপনাকে গিফট দিলাম। গিফট দেওয়া তো নবী সুন্নত। যখন বলে হ্যাঁ ঠিক আছে, যখন ওই গাছটা যখন রোপণ করে দেয়, যখন গাছটা একটু বড় হয়,
উনি দেখে যে না এখানে তো গাছ সুন্দর হবে, আরো ওনার টাকা খরচা করে নার্সারি থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে উনি রোপণ করে দেয়। জি। আমি উদ্বুদ্ধ করতে পারি, একটা গাছ ফ্রি দিয়ে আমি গাছ রোপণের জন্য উদ্বুদ্ধ করি। আচ্ছা, তার মানে যে কারো খালি জায়গাটা আপনি হ্যাঁ, নির্বাচন যা আমি করেন। টার্গেট করি। এবং যেমন একজন গার্জিয়ান। হ্যাঁ, যেমন আরেকটা করি আমি কি কাজ, যে দ্রুত আমি যেমন আমি আষাঢ় শ্রাবণ 2 মাস প্রত্যেকদিন আমি সারা দেব, মানুষ আচ্ছা। উদ্বুদ্ধ করবে, এখন উপযুক্ত টাইম, বৃষ্টি হবে, একটু রুপি দিলে বৃষ্টি হয়ে যাবে। তারপরে রমজান মাস অফিস আদালত ছুটি, আমি বাড়ির আঙিনে আসলে আমি ইফতার করার পর একটু হাত ফা ধুলে পানিটা গাছে টুয়ে দিলাম, একটা গাছ রোপণ করলে হয়ে যায়। তারপর বিশেষ কোনো দিনে যেমন বার্থডে, আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি কি গাছ বিতরণ বা গাছ রোপণ করতে পারি না? হ্যাঁ, অন্য করে আমি কেক কাটি, অন্য করে ওইটা অন্য সাবজেক্ট, কিন্তু এটা তো করতে পারি। এইভাবে যদি প্রত্যেক সমাজে প্রত্যেকটা মানুষ এই গাছ নিয়ে যদি এগিয়ে আসে, প্রত্যেকটা, যেমন আমি এই দিনও একজনকে বললাম, আমার কাজে সারাও দিয়েছে, একজন আব্বা মারা গেছে, আমি বললাম যে যেই মারুফ ভাই তুমি এক কাজ করো, তুমি তো মেজবান দিছো, অনেক কিছু করছো, তুমি 10টা হলেও গাছ রোপণ করে দাও, আপনি আশ্চর্য হয়ে যাবেন। উনি 10টা আম গাছ দেওয়ার পরে কালকে আমাকে একজনে ফোন করে বলতেছে, কিরে বিক্ষোভমিক সাহেব, আপনার আমে তো বইলে এসে গেছে, বইলে আপনার কি বলেন জানি না, আমার চাটগাঁই ভাষা, আমের মুকুল বলেন আপনারা, আমরা আমার বলি চাটগাঁই ভাষা আর কি। আচ্ছা। তো এগুলো এসে গেছে, তো আমি বলছি যে আসবে না, এটা ভালো বিশের আম ধরে যাবে ইনশাল্লাহ এবছর। তো এই যে আমি ছোট 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 কাজ, যেমন ফতেহাবাদ স্কুলের প্রধান শিক্ষক এই দিন এক অনুষ্ঠানে গেলাম, আমাকে ডাকতেছে যে বিক্ষোভমিক তুমি বেশি ভালো কাজ করতেছো, ছোট ছোট কাজ, এগুলা আমার খুব ভালো লাগে। তো একজন শিক্ষক মানুষ, আমরা তো সাধারণ মানুষ, এই যে আমাকে সহযোগিতা করতেছে, এটা আমি সারা দিলেও আমাকে যে দেওয়ার মানে এটা মানে যেভাবে মূল্যায়ন করতেছে, এই তো অনেক। আপনাদের টেলিভিশন মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে যারা দেখছেন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যে পরিস্থিতি আসতেছে অন্ততপক্ষে যার জায়গায় থেকে একটি করে হলো গাছ লাগাই। স্যার, এই যে গার্জিয়ান নির্বাচন করলেন, সবারই তো আসলে কম বেশি ইচ্ছা হয় যাচ্ছে গাছ হোক, কিন্তু সেটা মেইনটেনেন্সের জন্য তো আসলে একটা সময় দেয়া কিংবা কিছু খরচপাতিও আছে। তো এই বিষয়গুলো নিয়ে একটু বলেন যে কিরকম খরচাপাতি। মানে আমি বলি, আমার এই ব্যবসার ছোট একটা আমার ব্যবসা আছে, আমি একা করি, যেহেতু আমার বাচ্চা একটা এইবার এসএসসি দেবে, আর একটা ক্লাস 5-6 পড়ে, তো আমি ওই অল্প টাকা এখান থেকে আমি রেখে দিই আলাদা একটা ডয়ারে, এগুলো আমি পরিবেশের জন্য খরচা করব। ওখান থেকে আমি ওই টাকাগুলো খরচা করব, বিভিন্ন দেওয়ালে চিকা মারবো, মানে গাছ উদ্বুদ্ধকরণ, গাছ লাগাবো, যত্ন দেবো, সবুজে ভরবে দেশ, ফুল ফল ছায়া পাবো, থাকবো সুখে বেশ, এক কবিতার মতো আমাদের এক এলাকার একজন কবি লিখেছেন। তারপর বাঁচাও বিক্ষোভ, আমি কিছুক্ষণ আগে বললাম। তারপর একটা আছে যে গাছে জীবন, গাছে আপন, সবুজ বাঁচাতে বৃক্ষরোপণ। তারপর আবার আছে আপনার এই যেমন আমার এই একজন বক্তা আমার এই গাছের কথা বলতে গিয়ে আমার বলতেছে, বাবুল তুমি এমন ভালো কাজ করতেছো যে নারকেল গাছ তুমি যদি রোপণ করতেছো, রাতে 2টা বাজে যদি নারকেল গাছ থেকে একটা নারকেল ফাড়ে এনে খাই, নারকেল গাছ বলবে না যে এত রাত্রে আমি নারকেল দিতে পারবো না। কিন্তু ঘরে যদি একটা ছেলে থাকে, ছেলেকে যদি বলে একটা ডাব কিনে আনো, কিনে যেতেও পারে, না যেতে পারে, থাকতেও না পারে করে, মানে গাছ এমনভাবে উনি, আমি হয়তো বলতে পারতেছি না, উনি এমনভাবে গুছাই বলছে যে আমার হৃদয় কথাগুলো দিয়ে। চমৎকার। স্যার, এবারে আরো একটি বিষয় জানতে ইচ্ছে হচ্ছে যে আমরা বলছিলাম আপনি রাস্তার পাশে বিভিন্ন জায়গায় গাছ লাগান, তো ফল গাছ বা ফুল গাছ আমরা জানি যে অনেক বেশি যত্নের প্রয়োজন হয়, তো এক্ষেত্রে যারা গাছ লাগাতে চান আপনি কি ধরনের গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন যেগুলো একটু কম যত্নে বা অল্প সময়ে বেড়ে উঠবে? এই আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। দেখুন, আমরা যদি ফুল গাছ একটা নিয়ে যেখানে সেখানে লাগাই দিই হবে না, অনেক যত্ন করতে হবে। আমরা যদি কবরস্থানে, যেমন কবরস্থানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম খেজুর গাছ, আষাঢ় শ্রাবণে যদি আপনি গাছটা রোপণ করে দেন, বৃষ্টি হবেই, পানি দিতে হবে না। যদি আষাঢ় শ্রাবণ ছাড়া আপনি গাছ লাগান, তাহলে আপনাকে একটু পানি দিতে হবে, যখন আষাঢ় শ্রাবণ আসবে তখন শিউরে লেগে গেলে আর টেনশন নেই। আর রাস্তার পাশে আপনাকে লাগাইতে হবে যে ফল গাছ লাগাইতে পারবে না, ঝগড়াঝাটি হবে। আপনাকে লাগাইতে হবে যে বাদাম গাছ, আপনাকে লাগাইতে বট গাছ, আপনার কাছে লাগাইতে হবে যে এই মানে কৃষ্ণচূড়া গাছ। যেমন কৃষ্ণচূড়া গাছ একটু বলি, কৃষ্ণচূড়া গাছ দেখলেই, রংটা দেখলেই মানুষের মনটা ভরে যায়, রঙিন হয়ে ওঠে, রাঙা সাগরের মতো, যেহেতু ফাল্গুন মাস চলছে। আচ্ছা, এরকম গাছ আপনি গুরুত্বপূর্ণ ফসল এরকম করে আপনার গাছ লাগাতে হবে। আপনি যেখানে সেখানে একটা পেয়ারা গাছ লাগাই দিলেন না, হবে না।
যেখানে সেখানে আপনি এই খেজুর গাছটা লাগিয়ে দিলে না হবে না। আবার আরেকটি কথা আপনার মনে রাখতে হবে, আমি দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সবাইকে আকর্ষণ করতে চাই, যেমন স্কুল, মাদ্রাসা, কলেজ দেওয়াল দিচ্ছে, দেওয়ালের পাশে আপনি নারকেল গাছ লুকিয়ে দিন, নারকেল গাছ কিন্তু শিগরে কিন্তু দেওয়াল পেটে ফেলবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওইখানে কি গাছ রোপণ করা যায়, মানে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই অবশ্যই। গাছ তো একটা মানুষ, আমি মানুষটাকে কিভাবে বড় করব, গাছটাকে আমি কিভাবে বড় করব? আমরা চুল কাটি, গাছে ছাঁটতে হবে। আমরা মুখ ধুই, গাছকে পানি দিয়ে ধুয়ে দিতে হবে। আমি যেটা শুনেছি যে যারা গাছ নিয়ে থাকে কিংবা বৃক্ষপ্রেমী, তারা গাছের ভাষাও বুঝতে পারে এবং গাছের সাথে কথাও বলে। হ্যাঁ, কথা বলে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি একদিন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো ওই রাস্তা দিয়ে কিন্তু আমি গাছ রোপণ করেছিলাম, আর যাকে গাছটা দিছি ওর কাছে আমি বারবার যাচ্ছি না, যাইলে বলবে যে একটা গাছ দিয়ে উনি বারবার আমার কাছে আসতেছে, যাচ্ছি না। আমি যখন যাচ্ছিলাম ওই গাছটা দিয়ে তাকে আমি দেখতেছিলাম, মন ওই গাছটা আমার বলতেছে যেন তুমি আমার একটু পানি দিয়ে দাও। তখন আমি কি করলাম, একটা মিনারেল ওয়াটার বোতল নিয়ে পানি নিয়ে, ও না দেখে মতো পানি দিয়ে আমি চলে আসছি। পানি দেওয়ার পরে লাগতেছে যে গাছটা গোসল করে দিছি, উনি গাছটা হাসি খুশিতে মানে। আরেকটা আমি কথা না বললে হয় না, এটা হচ্ছে দেখুন, আমি যে মসজিদে জুমার নামাজ পড়ি, ওই মসজিদের খতিব সাহেব কিন্তু আমাকে পরিবেশবিদ বলে করে সম্বোধন করে, এটা আমার বড় একটা পাওনা। আবার উনি বিভিন্ন মিলাতে গেলে, কোনো জায়গায় গেলে, যে দর্শকদেরকে বলে যে ছোট কাজ অমুকে করতে বলে তোমরা করবো, তোমরা একটা করো। যেন আমার বন্ধুকে আমি কিছুদিন আগে বলছি যে আমি গাছ দিচ্ছি, তুমি গাছ দিও না, তুমি আরেকটা তোমার জায়গা থেকে প্রতি বছর একটা করো। আর আমার সবচেয়ে একটা জিনিস আজকে মাছরাঙাকে বলি, আমার একটা জিনিস আনন্দ লাগে, যে নীরবে যখন আমি ভাবি গাছ নিয়ে, তখন আমার ভালো লাগে যে প্রত্যেক বছর আমি এভাবে সিরিয়াল ভাবে প্রত্যেক সপ্তাহে দিচ্ছি। কত মানুষ না জানি এই মুহূর্তে গাছতলায় বসে আছে, না জানি কত পশু পাখি এখন গাছে ঘুমাচ্ছে, না জানি কত মানুষ আমার ফল খাচ্ছে। এটা আমার ভালো লাগে। তবে একটা জিনিস আপনারা যদি বলতে দেন একটু বলেন না, আজকে আপনারা বলার দেন, আমাদের শোনার দেন। একটা কথা বলি যে এই কারণে আমি নাম ধরতেছি না, বড় একটা বিশাল এক মাদ্রাসায় গেলাম, নিলাম কি একটা আপনার কি গাছ, খেজুর গাছ নিলাম, একটা নিম গাছ। তো আমি যে ফেসবুক আইডি চালাই, বৃক্ষপ্রেমিক নুরুল বাবুল, এই ফেসবুকে আমি ভিডিও করে একটু দর্শকে দেখাবো। উনি আমাকে বলতেছে যে তুমি ছাড়া একটা দেবে, ভিডিও করবে, দুনিয়াকে দেখাবে, এটা কোন ধরনের? আমি বুঝলাম না, আমি তো জানি ডান হাতে দান করলে বাম হাতে না জানার মতো, উনি বলতেছে। তো আমি ওনাকে বললাম যে হুজুর আপনি তো বলছেন, আপনার অনুমতি নিয়ে যদি আমাকে একটু বলতে দেন। বলেন। দুই ধরনের দান করা কিন্তু সওয়াব, একটা ডান হাতে দিবেন যে বাম হাতে না জানার মতো, আরেকটা কিন্তু ডুল পিটে পিটে। কেন ডুল পিটে পিটে? মানুষ উদ্বুদ্ধ হওয়ার জন্য। একদম। আমি যদি আমি কথার প্রসঙ্গে একটু কথা বলতেছি এই কারণে যে আমরা তো সাধারণ মানুষ, আমাদের সাথে সাধারণ মানুষের সাথে সম্পর্ক। তো একজন রিক্সা চালক আমাকে বলতেছে, বাবুল ভাই যে আমার 1 লক্ষ টাকা খাওয়া দাওয়ার পরে জমছে, আমি একটু জাকাত দিতে চাচ্ছিলাম, আমাকে বলতেছে আর কি। তো আমি বলতেছি তুমি একটা মাইক নিয়ে রাস্তার মাথায় চিৎকারে তুমি জাকাতটা দাও। উনাকে বললাম, কেন? আমি বলতেছি তোমার 1 লক্ষ টাকা যদি তুমি জাকাত দিতে চাও, অনেক টাকা দিচ্ছে, মানুষ এই উদ্বুদ্ধ হোক, মানুষ সহনশীলতা, ভালোবাসা সৃষ্টি হোক। এটা তো যেমন আমি গাছ দিচ্ছি, অনেকজনে গাছ রোপণ করতেছে আমার থেকে দেখে। তো আমি যদি লুকিয়ে দিতাম, না জানার মতো দিতাম, মিডিয়াতে না আসতো, এই কাজকে হতো একদম না। সেই জন্য আমি এই কথাটা বললাম। অবশ্যই ভালো কাজের প্রচার এবং প্রসার দরকার, আমরা সেটাই বিশ্বাস করি। এবং আপনার মাধ্যমে আপনি বলছিলেন অনেককে উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন স্কুল কলেজে আপনি গাছ দান করেন। তো শিশু কিশোরদের ক্ষেত্রে কিরকম উৎসাহ দেখতে পান? তারা গাছ লাগানোর ব্যাপারে কতটা উৎসাহী? না, শিশু কিশোর তো এখন আমাদের এখানে গ্রামে কিছুটা জায়গা থাকলে, এখন শহরে তো জায়গা নাই বললে চলে, যারা ছাদ বাগান করতে পারে। যেমন আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, অনেকে জানেন এটা, ছাদ বাগান পর্যাপ্ত বড় করতে পারলে আমরা হোল্ডিং টেস্ট কিছুটা মাপ, অনেকে এই কথা জানেন। আমি আজকে মাছরাঙ্গার মাধ্যমে এটা একটু বলতে চাচ্ছিলাম, আপনার সাথে যদি পর্যাপ্ত পরিমাণ থাকে, আমরা হোল্ডিং টেস্ট কিছুটা হলেও গভর্নমেন্টে মাপ করে, সিটি কর্পোরেশনে যারা বসবাস করে বা কিংবা যারা এই গ্রামে বসবাস করে, তো আপনি যে সাথে করবেন গাছগুলা। এখানে আমি আজকে যারা ছাদ বাগান করে তাদের উদ্দেশ্য বলি, হুমায়ুন স্যার একটা বই লিখেছেন, আমি বইটা আমার গাছ নিয়ে, হুমায়ুন স্যারের বইয়ের মধ্যে লিখেছে যে একটি গাছ পাত্রের মধ্যে রোকার পরে পর্যাপ্ত পরিমাণ মাটি এবং পানি না দিলে ছাতুর পরে গাছটা চিৎকার দিয়ে কান্না করে।
এইটার ব্যাপারে আপনাদেরকে আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা পাত্র মিলি কতটা বড় হবে। বিশাল একটা আম গাছ, পাত্র দিতে হবে বড়, আপনি দিয়ে রাখছেন ছোট, গাছটাতে আপনার বকুল আসতেছে, ফল আসতেছে না, জড়ি পড়ে যাচ্ছে, প্রচুর ভিটামিন পাচ্ছে না। জি। এটাকে আমি দর্শক মাছরাঙ্গার মাধ্যমে সবাইকে বলতে চাচ্ছি, এটা আপনারা একটু ফলো করবেন। জি। অবশ্যই। আবার অনেকে যদি ছোট গাছ বড় একটা কিছুতে লাগায়, এটা তো ভালো, এই ক্ষেত্রে কিন্তু ভালো, ঠিক আছে, আপনি ভালো কথা বলছেন। আচ্ছা। এটা বড় মাটি থেকে ছোট গাছ লাগলে এটাতে একবারে হাসি খুশি থাকবে, কষ্ট হবে না। ওই গাছটা একেবারে মানে একদম আপনাকে হেসে দোয়া খেলে বড় করবে, হবে। হেসে খেলে বড় হবে। স্যার আপনার বয়স কত? আমার 1981 জন্ম, 81 সালে জন্ম। আচ্ছা। তো এই যে ক্লাস 5 থেকে আপনি টিফিনের টাকা জমিয়ে আপনি গাছ কিনেছেন, এবং হয় না যে মানুষের ছোটবেলা এক ধরনের আগ্রহ থাকে, অনেক নানান রকম স্বপ্ন আমরা দেখি, কিন্তু সেটা ধরে রাখতে পারে না অনেকে। আপনি সেই ছোটবেলা থেকে আজ অব্দি আপনার এই বৃক্ষের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন। কখনো কি মনে হয় না যে অন্য কোনো কাজে আপনি নিবিষ্ট থাকলে হয়তো আরো ভালো হতো, কিংবা ক্যারিয়ারের জায়গাটায় হয়তো আরেকটু ফোকাস করলে ভালো হতো? এই প্রেমটা আসলে কিভাবে ধরে রেখেছেন? আসলে জীবনে বুবকে ভালোবাসি আমি, বুব মানে গাছ, বুব। হয়তো আমি গাছকে ভালোবাসি, ইশারা আমাকে গাছ ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। আমার এই জন্ম আরেক জন্ম যদি আমি মানে আমার বিশ্বাস, আমার আরেক জন্ম আমার এই গাছের সাথে সম্পর্ক থাকবে, এটা আমার বিশ্বাস। আমি গাছকে ভালোবাসি। আমার ছেলে, 2টা ছেলে, আমি ছেলেকে বলে দিচ্ছি যে আমি যে গাছকে ভালোবাসি, যেভাবে দিয়ে যাচ্ছি, তোমরা গাছকে ভালোবেসে যাবে। বাহ। আর গাছকে ভালোবেসে তো আমি সুখী। জি। আচ্ছা। আমি তো কোনো রকম আমি টেনশন বুক করি না, আমার পরিবার নিয়ে আমি ডাল ভাত খেলে আমি সুখী আছি। বাহ। স্যার যেটা বলছিলেন আপনি ব্যবসা করেন, কিসের ব্যবসা? এটা টুকটাক আসবাবপত্র, তেমন বড় ব্যবসা নেই, এটা টুকটাক, এটা এইগুলা ছোট ব্যবসা। আচ্ছা স্যার, আবার যদি একটু পিছন দিকে যেতে চাই, আপনি ওমানে গিয়েছিলেন কাজের সূত্রেই কি সেই যাওয়াটা? না, ওমানে গেছিলাম আমি যেই কাজের সূত্র ধরে গেছিলাম ওমানে। ওখানে ছিলাম আমি 3 বছর, 3.5 বছর ছিলাম। আবার আমি সৌদি আরবে গেছিলাম উমরা করার জন্য। আর ইন্ডিয়াতে গেছিলাম আমি আজমির শরীফ হাজার দরবারে জিয়ারত করার জন্য গেছিলাম আমি। 3 জায়গাতে, 3 দেশে আমার যাওয়া হয়েছে, সৌভাগ্য হয়েছে। 3 জায়গাতে আমি বৃক্ষ নিয়ে কথা বলেছি, কিছু না কিছু কথা বলেছি, আমি মানে ভূমিকা রেখেছি। আচ্ছা স্যার আপনি দেশের বাইরে যেহেতু গিয়েছেন, বাংলাদেশের মাটিতে যে গাছ লাগানো এবং দেশের বাইরে যে সব জায়গায় আপনি গিয়েছেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশের সেই সম্ভাবনাটা কতটুকু বেশি? না, আপনি তো একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বিদেশে একটা গাছপালা মানে একটা মানুষ পালা, রাইট। আর আমাদের এখানে বাড়ির আঙিনায় একটা গাছ রুখে দিলাম হয়ে যায়। বিদেশে এরকম না। আমি একটু বিদেশের কথা বলি। আমি কিছুদিন আগে যখন সৌদি আরবে গেলাম, মদিনা শরীফের মদিনা শহরে নিম গাছ দেখলাম কতগুলা। আমি মদিনা শরীফ থেকে আসা যাওয়ার পথে ওই নিম গাছ থেকে ডেলি 2বার পানি দেয় একটা লোকে। যখন আমি জানতাম চাইলাম যে তুমি কয় আমার কাজ শুধু এগুলাই করা, দেখেন কত টাকা একটা গাছের পিছনে ওনারা ব্যয় করতেছে। যেমন ওমানে দেখলাম একই অবস্থা। তাহলে আমাদের দেশে তো তেমন করতে হয় না। আমাদের দেশে আমাদের যেমন আরেকটা কথা বলি, আমরা সবজি কাটিং করি না, সবজির কিছু কাটিং আমরা ফেলে দিই না, ওইগুলা যদি আমরা গাছের গোড়ায় দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে এটা ইউরিয়া সার হয়ে যায়। এই সুযোগ আপনি কোথায় পাবেন? আমাদের মেডি যেভাবে উর্বরতা, কোনো দেশের মেডি এরকম উর্বরতা নেই। হ্যাঁ, আর একটা কথা, আপনি এখন কিন্তু রোপণ করতেছে গাছ ওরা, যেমন সৌদি আরবে, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আপনারা তো আমার আরো বেশি জানেন, রোপণ করতেছে। কারণ গাছ রোপণ করলে ঋতু বাড়বে, গাছে ফরিয়াদ করবে, বৃষ্টি আসবে, আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেবে। যেমন আমাদের 6 ঋতুর দেশ, জি 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 সেই গাছ যত গাছ রোপণ করবে ঋতু এত ভালো হবে দেশের। জি। আমরা গাছের কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল। এবং আপনি তো অনেক গাছ লাগিয়েছেন এবং অনেক গাছ বিতরণ করেছেন, যেটা আপনি বলছিলেন লাখের উপর হয়ে গেছে। তবে গাছ রোপণ করা নিয়ে আপনার অনেক নিশ্চয় অভিজ্ঞতা আছে, সুখকর অভিজ্ঞতা, কষ্টের অভিজ্ঞতা, একটু শুনি সেসব। কষ্টের অভিজ্ঞতা, আমি নারকেল গাছ বিতরণ করেছিলাম 20-30টা এক সময়। ওই নারকেলটা একটা লোকে নিয়ে কি করছে, মানে চাকু দিয়ে চাপ মেরে কেটে খোসাটা খেয়ে ফেলতেছে। মানে এখানে নারকেলের ভিতরে একটা খোসা থাকে না, জি। ওই খোসাটা খাওয়া আরম্ভ করেছে। তবে ওই মানুষটা তেমন শুষ্ক জ্ঞান না, মানে তেমন কিছু বুঝে না। তখন আমাকে একজন দেখলো, বাবু তুমি কি করলা এগুলো, ওনাকে কাজ দিলা। তখন আমি কি করব, তখন তো আমার গায়ে পড়ছে মতো লাগতে। তখন আমি এখানে বিবৃত হই নাই। তো আমি ওনাকে বললাম যে না,
আমার চোখের পানি এসে গেছে। উনি একটু মানে বুঝে না বিদায় এই কাজটা করছে, না আমি পিছু হটবো না। ওইখানে 10টা দিছি, একটার ঘটনা এরকম হয়েছে। আমরা কি আপদ বিপদ আসে না, এই হয়তো বিপদ আসছে, এটা আমি কিচ্ছু মনে করি নাই। আবার আমি এটা কেটে উঠে গেছি। আর সুখকর অভিজ্ঞতা? সুখবর অভিজ্ঞতা মানে দেখেন, নারকেল গাছ দিছি, অন্য বাড়ির আঙি নাই, অন্য একটা লোক আমার কাছে নারকেল নিয়ে আসছে, আমার আম্মাকে নারকেলটা আমি খাওয়াইছি। এটা কি বহুত মজার বিষয় না? আরেকজনের বাড়ির আঙিনে আর ফল আমাকে খাওয়াইছে। বাহ বাহ বাহ। বাহ, চমৎকার। স্যার, ফতেয়াবাদ বৃক্ষরোপণ সমবায় সমিতি, এটি প্রতিষ্ঠার পেছনে লক্ষ্য কি ছিল বা কবে প্রতিষ্ঠিত হয় জানতে চাই। আমি আসলে এটা সমিতি, ফতেয়াবাদ বৃক্ষরোপণ সমিতি আমি নাম দিয়েছি যে এটা সমিতি, প্রতিষ্ঠাতা সভাপতি আমি লিখি, আর কেউ নাই। আর যারা আমি যাদেরকে ছাড়া দিয়েছি ওরা আমার সদস্য, যারা আমাকে ভালো পরামর্শ দেয় ওরা আমার উপদেষ্টা। যেমন এইরকম করে আমি সমিতি করছি এই কারণে যে অনেকজন আবার আমাকে ছাড়া গিফট করে, যে বলতেছে তুমি যেভাবে ছাড়া নিয়ে যাচ্ছ এভাবে আমার লজ্জা, আমার টাকা থাকলে আমি পারতেছি না, আমার লজ্জা লাগতেছে, এই চারাগুলো আমার নাম বলার দরকার নেই, তুমি দিয়ে দিও। যেমন এই আপনার ফতেয়াবাদ নার্সারির জসিম সাহেব, যেমন আপনার শওকত সাহেব, যেমন আপনার এই আলহাজ মারুফ সিদ্দিকী, যেমন আপনার এই ফরিদ, এরকম করে অনেক অনেক, আলহাজ নাজিমুদ্দিন কোম্পানি, তারপর আপনার অনেকে। তো আমি কিছু দিলে চারাগুলো আমি দিয়ে দিলাম, আমার লজ্জা লাগতেছে, দিতেছে না, আমার মাধ্যমে দিয়ে দিচ্ছে, অসুবিধা কি? তো সেই থেকে আমি ফতেয়াবাদ বৃক্ষরোপণ সমিতি, সবাই আমার সদস্য, সবাই আমার উপদেষ্টা, সবাই আমাকে সল্লাহ পরামর্শ দিচ্ছে, সেই আমি বৃক্ষরোপণ সমিতি নাম দিয়ে শুরু করছি। যেদিন থেকে গাছ রোপণ করি ওই দিন থেকেই মানে মনে মনে এটা আছে, কিন্তু এটা স্পষ্ট করি নেই। বাহ, চমৎকার। স্যার, এই যে সামাজিক মাধ্যমে যে আপনি আপনার পেজের কথা বললেন, আপনার অ্যাকাউন্ট নাম হচ্ছে বৃক্ষপ্রেমী, আমার একটা পেজ আছে বৃক্ষপ্রেমিক মোহাম্মদ নুরুল হক বাবুল, আচ্ছা, পেজ আছে, আবার ইউটিউব চ্যানেলও এই সার্চ করলে আসবে। এর প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন যে আপনার সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়া প্রয়োজন? না, এটা তো আমি করতাম না, আমি তো ছেলে বাচ্চার লেখাপড়ার জন্য মোবাইল ধরিও নাই, আমি তো এই 2-3 বছর ধরে পেজ চালু করছি। আচ্ছা, আমার বাচ্চারা লেখাপড়া মোবাইলের দিকে গেলে লেখাপড়া হবে না, সেই জন্য আমি একদম নেট কিচ্ছু করি না। কিন্তু এখন আমার দর্শকে বলতেছে না, এটা তুমি এখন মোবাইলের যুগ, তুমি এই কাল না করলে মানুষ বোধ হবে। এখন মোবাইল করতে আমার আরো সুখবর, আমি তো গুরুত্বপূর্ণ কথা বলেন যে মোবাইল যখন আমি ফেসবুক বা ইউটিউব চ্যানেল চালু করলাম, দেখি শত শত এখানে 5,500-এর উপর আমার ফলো দিয়ে রাখছে। আবার দেখে আমাকে অনেক কমেন্ট করতেছে, অনেক কিছু জানি না আমাকে শিখিয়ে দিচ্ছে। যেমন আমি একজন কবিতা লেখে আমাকে কমেন্ট করে, কবিতা আপনাদের মাছরাঙ্গাতে আসার সময় কবি জাহাঙ্গীর হাসান, আমি যখন ফুল দিচ্ছি আমি মাছরাঙ্গাতে যাচ্ছি, উনি আমাকে নিয়ে মানে কবিতা লিখে ফেলছে। তারপরে এটা আমাকে উদ্বুদ্ধ করতেছে। আবার অনেকে বলতেছে যে আমিও রোপণ করতেছি, আমার ছবি পাঠাচ্ছে, ভাই আমি রোপণ করছি সারা। এইগুলা দিয়ে তো মাশাআল্লাহ আরো হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ ছাড়া তো মানুষ চলে না। আমি তো এই 3-4 বছর আগে চালু করলাম, যে আমি তো একদিন চালু করিনি। আমার মনে হয় যে সামাজিক মাধ্যমে আপনার এরকম অনেকের সাথে গভীর বন্ধুত্ব কিংবা সম্পর্ক হয়েছে গাছের মাধ্যমে। যেমন আমি তো আমার বড় ছেলে সব ফুস দেয়, আমি তো এগুলো কম বুঝি। এই কিছুদিন আগে আমাকে সব সময় কমেন্ট করে ভালো কাজ লেখে একটা ছেলে, উনি ছাত্র, জানতে চাইলাম আমার বাচ্চাকে, বললাম ওর ঠিকানাটা দেখো তো কোথায় বাড়ি। দেখলাম মালিবাগ, এখানে ঢাকাতে। তো ওই ঢাকার এই মানুষকে আমি পাইতাম নেট চালু না করলে, ইউটিউব চ্যানেল পাইতাম না। তো দেশের বাইরেও নিশ্চয়ই হ্যাঁ, বিদেশের মানুষ অনেকে দেখে, আমার বাচ্চা আমাকে দেখে, আব্বু দেখো অমুক দেশের মানুষ দেখছি, অমুক দেশের মানুষ দেখে, আমার খুব ভালো লাগে। বিশেষ কোনো মানুষ কিংবা বিশেষ কোনো ব্যক্তিত্ব কিংবা তারকা এরকম কারো কাছে আপনি গাছ দিয়েছেন কিংবা বিশেষ এরকম আপনি যেভাবে বলতেছেন এভাবে দিছি সমাজের। আমি তারকা বা বিশেষ, যেমন আমাদের চট্টগ্রাম রাই বাচ্চু মারা গেছে, ওনার কবরস্থানে আমি খেজুর গাছ দেওয়ার সৌভাগ্য হয়েছে। ওনার কবরস্থানে আমি খেজুর গাছ দিছি, আমি এটা ফুসও দিছি। তারপর আপনার এই আমাদের রাজনীতিবিদ, সমাজকর্মী, প্রত্যেকটা মানুষের কাছে যাই এই কারণে আমি একজন এই সুশীল সমাজের মানুষের কাছে যাই, আপনি বক্তব্য সময় একটু গাছের কথা বলার জন্য আমি আপনার কাছে আসছি, একটা গাছ উপকার দিচ্ছি, আপনি একটু মনে করে দিচ্ছি না, বলতে ঠিক আছে বলবো। একজন আলেমের কাছে যাই, আপনি তো খুতবা দেন মসজিদে, খুতবার ফাঁকে একটু বলেন না সবাইকে একটু গাছ রোপার জন্য উদ্বুদ্ধ করেন না, উনি বলে। আবার কখনো কখনো একেবারে একজন সাধারণ মানুষ, উনাকে বলি যে তোমার বাড়ি ডাঙ্গি নাই, তোমার বাচ্চা খেতে পারবে, একটা পেয়ারা গাছ রোপণ করো না, এরকম বলি। এরকম বললে মাশাআল্লাহ মানুষ ফলো করে, এটা খেয়াল করে। সুস্মিতা কিছু বলতে চাচ্ছেন?
হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা যারা শহর কেন্দ্রিক মানুষ, শহরে থাকি, অনেক সময় ইচ্ছা থাকলেও আমাদের সেই গাছ লাগানোর জায়গাটা থাকে না। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনার আসলে আপনাদের কথাগুলো দিয়ে মানুষ অনেক কিছু জানতে পারে, টেলিভিশনের কথা দিয়ে আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি শহরে বসবাস করি, আমি সংসদ ভবনের পাশে আমার বিল্ডিং, তাতে কি আমি কি কিছু গাছ নিয়ে গ্রামে যেতে পারি না? কোনো একটা মানুষকে বলতে পারি না তুমি বাড়ির আঙিনা এগুলো রোপণ করে দাও? এই দেশটা আমার নিজের ভাবনা। আমি তো ভাবি সবসময় কি জানেন, এই ঢাকাতে আমি আসলাম টেলিভিশন কেন্দ্রে, আমি ওখানে কাজ করলাম, এখানে করলাম, এটা আমার ঘর, এটা আমার বাড়ি, ওই অক্সিজেন তো ওইটা আমার ভাই, এটা মানে ভাবলে সমাজ আর এত মানে ঝামেলা হয় না, এত হানাহানি হানাহানি হয় না। আমি তো এটা ভাবি। যেমন আমাকে বলে, আমাকে একজন শিক্ষিত মানুষ বলছে, আমি আবার তো আমাদের ছাটকা এই ভাষায় বলতে স্যার কি যে নিজের খাইয়ে পরের কাজ করস, আমি তো ব্রেক খাই গেছি। তো ওনাকে উনি চাটগাঁয় বলছেন, ভাষায় এটাকে কিভাবে বলে? এটা বলবো ছাটকা ভাষায়, জি জি অবশ্যই। বলেন না। ওটা নিজের ভাত খায় পরের হাজগরস, এটা বলা। আচ্ছা। আচ্ছা আচ্ছা বাহ। আচ্ছা, তো যেটা আপনি বলছিলেন যে আমাদের এটা দেশ, আমাদের দেশের যে কোনো জায়গায় আসলে আমার, হ্যাঁ আমারই, হ্যাঁ, তো সেখানে আমি তো গাছ লাগাতেই পারি আসলে। অবশ্যই। বাহ। তবে খেজুর গাছটা যে নিয়ে আসলেন, খেজুর গাছটা আসলে কোন জায়গাটায় লাগালে ভালো হয় কিংবা কতটুকু জায়গা প্রয়োজন, একটু বিস্তারিত বলেন। একটা খেজুর গাছের জন্য তেমন জায়গা লাগে না, কারণ খেজুর গাছের ডালপালা তেমন বড় হয় না। আর খেজুর গাছটা, একটা খেজুর গাছের মাটির পাত্র দিয়ে রাখা যায়, খেজুর গাছের ডালা যখন মিলে অনেক সুন্দর লাগে। আর ওই খেজুর গাছ তো মহানবীর সুন্নত। জি। আর খেজুর গাছ শুধু আমাদের মুসলমান ধর্মের লাগে তা না। আমি আপনি আসা যেভাবে এক গির্জাতে আমি খেজুর গাছ নিয়ে গেলাম, উনি আমাকে বলতেছে শুধু প্রত্যেকটা ধর্মর প্রত্যেকটা কাজেতে খেজুর গাছ ব্যবহার হয়। উনি আমাকে বলছে, ওই এই ফেগোড়ার মহারাজ আমার বলতেছে যে তোমাকে আমার এই ফেগোড়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমি রোপণ করে দেবো, এটা আমার জরুরি দরকার। আসলে গাছের তো ধর্ম নেই, না, গাছের আমরা ধর্ম নেই। যে তুলসী পাতাও দেখি যে তুলসী পাতা। হিন্দুদেরা অনেক ব্যবহার করে, কিন্তু সেটাও তো আমরা অনেক সময় ওষুধ হিসেবে ওষুধে ব্যবহার করতে পারি। ব্যবহার করে, যে কেউ ব্যবহার করতে পারে। তো এটাই হচ্ছে কথা। জি। স্যার, এই যে খেজুর গাছ কি বাসা বাড়িতে লাগানো সম্ভব? না, বাসা বাড়িতে ছাদের উপর না লাগালে এটা ভালো, কিন্তু ছাদের আপনি যদি খেজুর গাছ ছাদে লাগান, একটু বড় হলে তখন ওই গাছটাকে কিন্তু অন্য জায়গায় স্থানান্তর করতে হবে, আচ্ছা, কবরস্থানে কিংবা বাড়ির আঙিনায় জায়গা সেখানে নিতে হবে, নইলে খেজুর গাছটা কষ্ট হবে, কান্না করবে। এটাও অনেকটা মানুষের বাচ্চার মতো, একদম ধরেন একটু বড় যত্ন, হলে কান্না করবে। সঠিক যত্ন দরকার। দরকার। যেমন এমন আমি একটু বলি, এই যে ফুল ফুটতেছে, ফুলের রংটা পৃথিবীর কোন রঙের সাথে ফুলের রং মিল আছে? কখনো মিলে না। এটা সৃষ্টিকর্তার নিদর্শন, জি এটা অবশ্যই। বিধাতার নিদর্শন। অবশ্যই স্যার, পরিবেশ নিয়ে আমরা এখন দেখি যে দেশে বিদেশে অনেক রকম আলোচনা হয়, অনেক ধরনের এনজিও বা বিভিন্ন সংস্থা কাজ করে। তো এরকম কোনো সংস্থার সঙ্গে আপনার কখনো যোগাযোগ হয়েছে গাছ লাগানোর ব্যাপারে বৃহৎ পরিসরে কিছু করার জন্য? না, আমার অনেকে অফার দিয়েছে। আমি এখানে আসার আগে আমাকে এক সাংবাদিকে ফোন করছে একটা এনজিওর মাধ্যমে, কিন্তু আমি দিতে পারিনি সময়, কারণ আমার যেহেতু একটা ছোট ব্যবসা আছে, এটার মাধ্যমে আমি এটা করি। আবার ওই কাজ করতে গিয়ে আমার এটা করতে গেলে আমি করতে পারবো না। তারপর আপনার কাজকে প্রসারিত করবার জন্য আপনি কি কোনো সরকার কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কিংবা পৃষ্ঠপোষকতা চেয়েছেন? না, আমি কারো কাছ থেকে চাই নাই। তবে আমি আমাদের হাটাজারি থানার টিএনও মহোদয়ের কাছে একবার আমি দেখা করেছিলাম, যে এই কারণে এখন একটা বৃক্ষ মেলা হচ্ছিল। তো বৃক্ষ মেলা আমি ঘুরে ঘুরে দেখলাম এখানে নারকেল গাছ নেই। তো আমাদের চাটগাঁয়ে ভাষায় বলে, একটা নারকেল গাছ একটা ছেলের ইনকাম যত, একটা নারকেল গাছের ইনকাম তত। কারণ নারকেল গাছের শলা দিয়ে ঝাড়ু হয়, নারকেল গাছের ডাওলা দিয়ে লাকড়ি হয়, নারকেল গাছ ডাব হয়, নারকেল হয়, অনেক কিছু না, কোষা দিয়ে বিছনা হয়। জি। তো এই আমি টিএনও স্যারের কাছে গেলাম, স্যার আমার বক্তব্য তো মানুষ এলাও করবেন, আপনি টিএনও হিসাবে আপনার বক্তব্যটা মানুষের শুনবে, আপনি একটু বলেন বক্তব্যের মাধ্যমে যে যত বৃক্ষ মেলায় নাশায় উঠছে একটা সে আপনার নারকেল গাছ নেই, একটু নারকেল গাছদের গুণ সম্বন্ধে আপনি একটু বলেন। সেই হিসাবে আমি টিএনওর কাছে দেখা করছি, টিএনও আমার সম্বন্ধে জানে, আমার অনুষ্ঠান টিএনও স্যার দেখে। এরপরে আমাদের মেম্বার, চেয়ারম্যান, এই আপনার কমিশনার, মেয়র, আমি সবাইকে বক্তব্যের মাধ্যমে একটু বলার জন্য আমি এটা আওয়াজ তুলতেছি আর কি। চমৎকার। স্যার, আপনি 4 বছর ওমানে ছিলেন, 3.5 বছর 4 বছর ছিল। ওই সময় কি করেছেন সেখানে? সেখানে আমি একটা কোম্পানিতে জব করতাম, এই কর্মরত অবস্থায় ছিলাম আর কি। তারপর দেশে ফিরে আসলেন কেন? দেশে ফিরে চলে আসলাম যে কারণে, এই বিদেশে আমার ভালো লাগতেছে না। যেমন আমার হাতে আমি গাছগুলো মানুষকে দিতে পারছি না। আমি ভাবতেছি যে একজন আমি বাঁচে থাকার জন্য কত টাকা দরকার। জি। বিলাসবহুল গাড়ি বাড়ি চাই না, প্রকৃতিকে ভালোবেসে যাব,
কোনো রকমের জীবনটা কেড়ে দেবো, এটাই আমার ভাবনা। বিশাল বিদেশে থেকে বিশাল টাকার মালিক হবে, এটা করবে, এটা মনে কোনো রকম আসতেছে না আমার। আচ্ছা স্যার এরকম ভাবনা তো আমাদের মনে অনেক সময় আসতেই পারে, কিন্তু হয় না যে যেহেতু বিয়ে করেছেন, আপনার জীবন সঙ্গী কিংবা সন্তানদের প্রতিও তো একটা দায়িত্ব থাকে, তাদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন আপনি? আসলে আপনার কথা ঠিক আছে, আমরা যারা প্রবাসে থাকেন তাদের বেশিরভাগের ছেলে মেয়ে মানুষ হয় না। গার্জিয়ান দুজন, মা আম্মা আব্বা দুজন পাশে থাকলেই ছেলেরা কিন্তু মানুষ হয়। তো আমি এই ক্ষেত্রেও আমার নজর আসছে এটা যে আমি দেশে একটা ছোটখাটো করব, আমার পরিবারকে সময় দেব, এইটাও আমার মাথায় আছে। এটা ঠিক আছে আপনার কথা। কিন্তু আচ্ছা। আপনার এই যে গাছ লাগানোর বিষয়টাতে তারা কি বলে আসলে? না, এটা তো আমার পরিবার আমাকে অনেক সহযোগিতা করে, আমার আম্মা সহযোগিতা করে। যেমন আমার দুইটা ছেলেকে নিয়ে আমি ফাগুলের মতো ছুটে যাই গাছের চারা নিয়ে, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো আবার গাড়ি পাচ্ছি না, আমার প্রাইভেট কোনো গাড়ি নেই যে গাড়ি করে যাব, সমস্যা না। আবার কখনো কখনো দেখতেছি যে যে এই চার অতিথির কাছে গেলাম চারা নিয়ে। এই যেমন এই রমজান মাস, আমি প্রত্যেক রমজান মাসে অনুষ্ঠান করি। যেমন আপনি এই আষাঢ় শ্রাবণ, আমি কিছুক্ষণ আগে বলছি, তো কত সমস্যা দেখা দিতে পারে না। যেমন এই ছোট বাচ্চা যেতে চাচ্ছে না, আবার অন্য একজন লোক নিলে আমার কিছু খরচার ব্যবস্থা সেবার আছে, চারিদিকে আমার চিন্তা করে চলতে হয়। স্যার গাছকে কখনো গান শুনিয়েছেন? গাছকে গান শোনাই না, গাছ কিন্তু আমাকে শোনাইছে, গাছে কিন্তু আমাকে গান শোনাইছে। প্রশ্নটা করার উদ্দেশ্য এটাই, আমি একজনের কাছে শুনেছিলাম যে গাছ নাকি অনেক সময় গান শোনায়। হ্যাঁ শোনাই, আপনি দেখবেন কবি নজরুলের একটা কবিতা লিখছে, এই বাঁশ গাছ আছে না, বাঁশ গাছ একটার সাথে একটা বাজে না, যখন বাতাস দুলে একটা শব্দ হয়, সেটা কিন্তু গানের মতো, গিটারের মতো শব্দ হয়। আপনি যদি কান দিয়ে শুনেন আপনার মধুর এটা শব্দ লাগবে। আর আরেকটা জিনিস, আপনি ঘাস বন আছে না, ঘাস বনে যদি আপনি দাঁড়ান, বাতাস যখন ধুলে শুন যে শব্দ হয়, এটা অনেক মধুর শব্দ। বোঝাই যাচ্ছে আপনি পুরো প্রকৃতির সন্তান এবং আপনি পুরো প্রকৃতিকে, বৃক্ষকে ধারণ করে আছেন, এবং যে আসলে কোনো বিষয় আত্মিকভাবে লালন করে না, সে সব শুনতে পারে, সে বুঝতে পারে না। আসলে এই আপনার একটা জিনিসকে আপনি যদি ভালোবাসেন, তখন অন্য জিনিসের কথা আপনি ভুলে যাবেন। আমি গাছকে ভালোবাসি, আমার দুনিয়ার টাকা পয়সার কথা আমি ভুলে গেছি। বাহ, স্যার আপনার ছেলেদের কথা শুনছিলাম, এবার আপনার সহধর্মিনীর কথাও একটু জানতে চাই। গাছ লাগানোর ব্যাপারে তার কতটা উৎসাহ? আমার সহধর্মিনী গাছ লাগানোর ব্যাপারে অনেক আমাকে সহযোগিতা করে, কিন্তু আমাদের প্রচুর জায়গা নেই যে গাছ রোপণ করব। আমার সহধর্মিনী এই ব্যাপারে কিন্তু আমাকে অনেক উৎসাহ করে, যে আমি কোথাও যাচ্ছি আমাকে রেডি করে দেয় সবগুলা, আলহামদুলিল্লাহ এগুলা করে। সেই হিসাবে আমি পরিবার নিয়ে সুখী। তো এই বিষয়গুলোর সাথে আপনি কিভাবে মানিয়ে নেন, কিংবা নিজেকে আপডেট করেন, কিংবা সার বিষয়ে, কিংবা অনেক কিছুই তো থাকে আসলে, এই পড়াশোনাটুকু আসলে আপনি কিভাবে করেন? না, আসলে একটি গাছ, আমি বলি আলহাজ আলী আসগর চৌধুরীর ছেলেকে আমি, জাহাঙ্গীর সাহেবকে আমি একটা খেজুর গাছ দিয়েছিলাম, দেওয়ার পরে আমি বলতেছি একটু, উনি এটা রোপণ করে ফাঁস সার দিছে, উনি ওনার সন্তানের মতো গাছটা বড় করছে। উনি আমাকে বলতেছে ওই খেজুর গাছের যেদিন রস খাবো ওই দিন আমার ঈদের দিন হবে, এরকম উনিও গাছের প্রতি আমি মানে একেবারে। এরপরে গাছটা দেখে মানে ছোট হয়ে যাচ্ছে, মানে মানে কি বলে এটা আপনারা শুদ্ধ ভাষাতে কি বলেন আসলে, মানে গাছটা ওই মানে খুঁটা হয়ে যাচ্ছে, মানে বল পাচ্ছে না। তখন আমি বললাম যে ভাই কি ব্যাপার, হয় এগুলো সার দিছিলাম, সার অতিরিক্ত হয়ে গেছে। আমরা যখন খানা অতিরিক্ত খেয়ে ফেললে গ্যাস পার হয়ে যায়, গাছের ঠিক এরকম। যখন তাড়াতাড়ি আমি ফানি নিয়ে যখন ফানি টানি দিলাম, মাশাআল্লাহ আবার গাছটা ভালো হয়ে গেছে। এই গাছের এইগুলো আপনাকে বুঝতে হবে। যেমন একজন কৃষক, আবার আমরা একজন কৃষক কিভাবে উনি ধান রোপণ করতেছে, গম রোপণ করতেছে, তরমুজ রোপণ করতেছে, উনি বুঝে গাছের কথা কৃষকে। আমরা যখন এই গাছ রোপণ করি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা স্যার, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি একটু জানতে চাই, যে গাছ নিয়ে তো ভাবছেন, নতুন করে আর কি কি করতে চান? আমার একটা ইচ্ছা আছে যে সরকারিভাবে যদি আমাদের ফতেহ স্কুলের মাঠে একটা বৃক্ষ মেলা হয়, এক, আর দ্বিতীয় আমি মানে সরকারিভাবে হলে এটা আর বন্ধ হবে না। মানুষ এখান থেকে বৃক্ষ নিয়ে গান করবে, শিল্পী বৃক্ষ নিয়ে বক্তারা বক্তব্য রাখবে, বৃক্ষ নিয়ে কবিতা আবৃত্তি করবে, জাতি শুনবে, দর্শক শুনবে। এটা আমার একটা স্বপ্ন
আর একেবারে লাস্ট যদি স্বপ্ন আমার বলেন, আমি পরিবারকে বলতেছি যে আমি যেদিন চলে যাব দুনিয়া থেকে, আল্লাহ ডাক দিলে মরে যাব, যাই না যেতে যত মানুষ আসবে সবাইকে যেন একটা একটা গাছ দেয়, যে আমি বলে যাব এটা সবাইকে যেন একটা একটা গাছ নিয়ে রোপণ করে দেয়। লাস্ট সিদ্ধান্ত আমার। কি সুন্দর চিন্তা আসলে, এরকম চিন্তার জন্যই তো আসলে একটা মানব আচ্ছা, জীবন আর একটা সার্থক হয়। আছে, একটা বই লিখবো আমি শুধু আচ্ছা। গাছের উপর, আচ্ছা। গাছ কিভাবে আপনি পরিচর্যা করবেন, কিভাবে কি করবেন। এই বইটা আমি শহরে গ্রামে গিয়ে গিয়ে মানুষকে দেব, যে গাছকে কিভাবে ভালোবাসতে হয়। স্যার, বই লেখার কাজ কি শুরু করেছেন? শুরু করি না, আমার ছেলে একটু এসএসসি দোক, এরপর আমার ছেলেকে আমি বলবো, কারণ আমার ছেলে হিসাবে যে কাজ করবে অন্য কারো তো আমি করাতে পারবো না। মানে আপনার ছেলেকে বলবেন, তিনি লিখবেন? হ্যাঁ, আমি বলে যাব, উনি লিখবে, লিখে আমি প্রেসে দিয়ে এটা বই করব, বই করে আমি লাইব্রেরিতে দেব, মানুষকে আমি গিফট দেব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং অনেক অনুপ্রাণিত হলাম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলবো। আমি দর্শকদের একটা কথা বলবো, এই যে আমরা দুনিয়াতে আসছি, একদিন চলে যাব, কিন্তু এমন একটা কাজ করব পুরো জাতি যেন আমাদের কথা মনে রাখে, এইটা আমি অনুরোধ করব। আমি গাছ দিচ্ছি, আপনি আরেকটা জিনিস দেন, আপনি ছেলে মেয়েদেরকে বই খাতা দেন, আপনি স্কুলে দিয়ে গিয়ে কাউকে টিফিন দেন, আপনি আরেকটা করেন, কত আছে না, কত কাজ আছে না, এইরকম প্রত্যেকটা মানুষের করার দরকার। একেবারে গরিব হোক আর বা ধনী হোক, এই অনুরোধটাকে আমি এই মাছরাঙ্গা টেলিভিশনের মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি। চমৎকার, অনেক চমৎকার। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন।